আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ফতুল্লা ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি সরবরাহ না করার অভিযোগ, 16 ঘন্টায় উদ্ধার হয়নি হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের সব বগি। 53 বছর পর আবারও চাঁদের পথে নাসার অভিযান, 2028-এর মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্য। ইরানে লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে উল্লেখ করে সামনে 2-3 সপ্তাহ কঠোর হামলায় ট্রাম্পের ঘোষণা, আরও 6 মাস যুদ্ধ চালাতে তেহরানের প্রস্তুতি। এবং প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে সমৃদ্ধ স্বদেশ নির্মাণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন উদ্যোগ, আর্থসামাজিক উন্নয়নে বহুমাত্রিক কর্মযজ্ঞ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মন্তলা স্টেশনে জ্বালানি তেল ভর্তি ট্রেন লাইনচ্যুত হবার 14 ঘন্টায় 3টি বগি উদ্ধার করা হয়েছে, আর বাকি বগিগুলো উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পর উল্টে যাওয়া বগি থেকে ছড়িয়ে পড়া কিছু তেল সংগ্রহ করে নিয়ে যায় স্থানীয়রা। অপরদিকে বিজিবি 55 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতাক মোর্শেদ জানান, তেলের ট্যাঙ্কারে 39,000 লিটার তেল ছিল। বিজিবি এরই মধ্যে 1200 লিটার তৈল উদ্ধার করেছে। উদ্ধার কার্যক্রম ও রেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ। বিকেলের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার। রাতে জ্বালানি তেল ভর্তি একটি ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে মন্তলা রেল স্টেশন অতিক্রমকালে 5টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এই ঘটনায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জ্বালানি তেলের সংকটের মধ্যে সারা দেশে অবৈধ পাচার ও মজুদের কারণে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড সংগ্রহকে কেন্দ্র করে দ্বিতীয় দিনেও তৈরি হয়েছে জনস্রোত। জেলা শহরে বিভিন্ন নির্ধারিত বুথে সকাল থেকে ভিড় করেন শত শত মোটরসাইকেল চালক। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ না করলে পেট্রোল ও অকটেন দেওয়া হবে না, এমন ঘোষণার পর থেকে হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ। এছাড়াও অনেক স্থানে পেট্রোল ও অকটেন না থাকায় যানবাহন চালকদের দুর্ভোগ আরও বেড়েছে। পটুয়াখালী কলাপাড়ায় অবৈধ পাচারকালে ট্রলার থেকে 6,200 লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করেছে পুলিশ। জ্বালানি তেলের কিছুটা সংকট তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের কলাপাড়া উপজেলার ফেরিঘাট এলাকাতে আজকে সকালে 31 ব্যারেল তেল জব্দ করা হয়েছে। এখানে 15 ব্যারেল পেট্রোল এবং 16 ব্যারেল ডিজেল রয়েছে। যেহেতু আমাদের পেট্রোল পাম্পটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারা অনুসারে যথাযথভাবে এটি বিতরণ করেনি, তাই তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি। তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছি, অনাদায়ে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। 53 বছরের বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশ্যে নভোচারী পাঠালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস 2 এর 10 দিনের মিশনে 4 নভোচারী ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ওরিয়ন ক্যাপসুলে চড়ে যাত্রা করেন। উৎক্ষেপণের পর সংবাদ সম্মেলনে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, নভোচারীরা নিরাপদ, সুরক্ষিত ও অত্যন্ত উৎফুল্ল আছেন। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। 1972 সালে নাসার অ্যাপোলো 17 মিশনের পর এবার প্রথম কোনো মানুষ চাঁদের পথে রওনা হলেন।
এই অভিযানে 4 জন নভোচারীকে চাঁদের চারপাশ ঘুরিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে ক্যাপসুলটি প্রায় 15 ফুট চওড়া ও 9 ফুট উঁচু। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই ক্যাপসুল চাঁদের কক্ষপথে পৌঁছাবে। সেখানে নভোচারীরা নানা পরীক্ষা নিরীক্ষা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এটি চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবে। আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং ক্যানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসন। মানুষবাহী এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য চাঁদের নিয়মিত যাতায়াত শুরু করা। নাসার কয়েক দশকের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল আর্টেমিস। 1972 সালের পর আবারও মানুষকে চাঁদে পাঠানো, সেখানে দীর্ঘমেয়াদী ঘাঁটি তৈরি এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের অভিযানের পথ প্রশস্ত করার উদ্দেশ্যে এই পরিকল্পনা হাতে নেয় নাসা। চাঁদে সফল উৎক্ষেপণের জন্য নাসার আর্টেমিস 2 মিশনের ক্রুদের অভিনন্দন জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Let me begin by congratulating the team at NASA and our brave astronauts on the successful launch of Artemis 2. It was quite something. আর্টেমিস 2 সফল হলে তা আর্টেমিস 3 এর পথ খুলে দেবে। এরপর আর্টেমিস 4 চাঁদের নভোচারী অবতরণ এবং ভবিষ্যতে পৃথিবীর বাইরে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে পরিচালিত হবে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। হামে এ পর্যন্ত 47 শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টের রিট হয়েছে। এতে হামের প্রকোপ না কমা পর্যন্ত নির্দেশনা চাওয়া হয়েছে স্কুল বন্ধ রাখার। কক্সবাজারে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে হামে আক্রান্ত 11 শিশু, কুষ্টিয়ায় 15 শিশু। নতুন করে সংক্রমণ বেড়েছে বরগুনা ও ফেনীতে। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের বাসিন্দা মরিয়ম বেগম ঈদের পরদিন থেকে তার যমজ 2 শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন তিনি। বিভিন্ন হাসপাতালে 1 সপ্তাহ কাটানোর পর জানতে পারেন যমজ 2 শিশুর হাম হয়েছে। গ্যাস দিছে, ইঞ্জেকশন দিছে, কিছু না। এর পরে 5 দিন পর আবার আনছে সদর পানি 5 দিন ট্রিটমেন্ট চালানোর পরে গেছি। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে চলতি বছরের জানুয়ারি মাসেই কক্সবাজারে প্রথম হামের প্রাদুর্ভাব দেখা দেয়। তবে গত ফেব্রুয়ারি মাস থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত আমাদের হামের মোট রোগীর সংখ্যা 81 জন, কিন্তু গত 1 মাসের ভিতরে আমরা 53 জন হাম এই সাসপেক্টেড যেগুলি রোগী সেগুলি আমরা শনাক্ত করে চিকিৎসা করে আওতায় নিয়ে এসেছি এবং এদের থেকে দ্রুত রক্ত স্যাম্পল নিয়ে আমরা ঢাকায় পাঠিয়েছি এবং ওখান থেকে মাত্র 28 জন এই হাম রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। জেনারেল হাসপাতালে আরও 15 শিশু ভর্তি হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে 34 জন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 60 জনের বেশি। সব মিলিয়ে জেলায় হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শতাধিক রোগী। হঠাৎ করেই বরগুনায় বেড়ে গেছে হামের প্রকোপ। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে শিশু, বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা। এতে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়ে পড়ছে অভিভাবকদের মধ্যে। হাম টিকা দেওয়া হয় শিশুদের ছোট সময়ে, কিন্তু এখন বড় হয়ে বাচ্চারা এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যার কারণে আমরা খুবই আতঙ্কিত। জেলায় নিয়মিত টিকাদান কর্মসূচি চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছে নাগরিক সমাজ। ভয়াবহ যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে হামের টিকা দেওয়া দরকার এবং যারা টিকা দেয়নি, দায়িত্বে অবহেলা করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সতর্কতামূলক প্রস্তুতি জোরদার করেছে ফেনী জেলা প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তা থেকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস।
প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। ইরান যুদ্ধের 34তম দিন। ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানের ওপর কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরাকে মার্কিন স্থাপনায় ইরানে হামলার তথ্য দিতে $30 লাখ পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তেহরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন, ইরান অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। অন্যান্য এই যুদ্ধের পরিণতি জানাতে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। We totally obliterated those nuclear sites. The regime then sought জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, মারা গেছেন ইরানের বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতা। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। We're now totally independent of the Middle East. টেলিভিশনে হোয়াইট হাউস থেকে দেওয়া 19 মিনিটের ভাষণে ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্রদেশ, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা অসাধারণ কাজ করেছে। ইরান এসব দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। Iran can never be trusted with nuclear weapons. They will use them and they will use them quickly. সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের বক্তৃতা শেষ হওয়ার পর মুহূর্তেই ইরান থেকে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও বক্তৃতায় ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি চূর্ণ করে দেওয়া হয়েছে। বাগদাদে মার্কিন দূতাবাস, বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং দেশটির আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিলে মার্কিন কনসুলেটে ইরানের হামলার বিষয়ে তথ্য পেতে সহায়তা চেয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগের রিভার্স ফর জাস্টিস কর্মসূচি। ইরানের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠী এবং হামলার জন্য দায়ী ব্যক্তিদের সম্পর্কে তথ্যের বিনিময়ে $30 লাখ পুরস্কার ঘোষণা করেছে পররাষ্ট্র বিভাগ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে বলেছেন, সেনাবাহিনীতে চলমান সৈন্য সংকট দ্রুত সমাধান করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে আইডিএফ। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে এবং এর মাধ্যমে মার্কিন জনগণের কোন স্বার্থ চরিতার্থ হবে, এই প্রশ্ন রেখে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে ওয়েবসাইটে খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি লেখেন, ইরানের বিদ্যুৎ, জ্বালানি শিল্পসহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো এবং ইরানের সাধারণ জনগণের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ইরান কিংবা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত হবে। আইআরজিসি জানিয়েছে, ইরান ও তার মিত্র প্রতিরোধ ফ্রন্ট শেষ দফার হামলায় ইসরায়েলে 100টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্তত 200টি রকেট ছুড়েছে। এসব হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল আদিরি ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার ইউনিট পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে আইআরজিসির দাবি। বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা লক্ষ্য করে তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে পাকিস্তানিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে কাতার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের কারণে এপ্রিল মাসে তেল সরবরাহে বাধা দ্বিগুণ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ।
নরওয়ে নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সিইও নিকোলাই তানজেনকে এক পডকাস্টে আইএএ প্রধান ফাতি বিরল বলেন, শিগগিরই এশিয়ার মতো এপ্রিল বা মে মাসে ইউরোপেও এর সমস্যা দেখা দেবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রতিদিন 1,20,00,000 ব্যারেল তেল সরবরাহ কমে গেছে। মধ্যপ্রাচ্যে প্রায় 40টি গুরুত্বপূর্ণ তেলকূপ ও শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর 2 মার্চ থেকে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের মোট তেলের 1/5 পরিবহন পথ। খোদ নারায়ণগঞ্জের ফতুল্লায় জ্বালানি তেলের ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না পাম্প ব্যবসায়ীরা। তবে দীর্ঘ লাইনে শেষ পর্যন্ত চাহিদা মতো তেল পেয়েছেন বলে জানিয়েছেন অনেক যানবাহন মালিক। তবে সব পেট্রোল পাম্পের পরিস্থিতি একরকম নয়। পরাগ আজমের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লা তেলের ডিপো, এই জায়গা থেকে রাজধানী সহ আশেপাশের জেলায় সরবরাহ করা হয় জ্বালানি তেল। সংরক্ষিত স্থাপনা হওয়ায় ভেতরে গিয়ে তেল সরবরাহের আদ্যপান্ত জানা সম্ভব না হলেও বাইরে কথা বলেছেন তেল গ্রাহকরা। ডিপো থেকেও রেশনিং করেই দেওয়া হচ্ছে তেল, জানালেন তারা। তেল সারা দিতেছে, কম বেশি দিতেছে সবারই। লোড কমতি নাই, যেমন আসেন আপনার এসে ফিরে গেছেন তা নাই, লোড হচ্ছে। আগে যে পরিমাণে তেল পাইতো এখন সেই পরিমাণের হিসাবে 30 থেকে 40% তেল কম দেয়। আমাদের পাম্প 2টা, আমরা 5,000 লিটার তেল পাইছি। তো 5,000 লিটার তেল পাইলি পারে আপনার কি হইব, দেখা যাচ্ছে পাম্পে নিয়ে ডাললি পারে কাস্টমারের চাপ বেশি। ডিজেল পাইছি 4,500 লিটার আর 2,000 পেট্রোল। আর চাইছিলেন কতটুকু? চাইছি তো আমরা 9,000 লিটার। রাজধানীতে দিনের প্রথমার্ধে বেশিরভাগ পাম্প বন্ধ থাকলেও তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং 24 ঘন্টাই খোলা থাকে। তবে তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। 5টা বাজে সিরিয়াল দিছি, বাজে কয়টা একটা এতক্ষণে পেলেন? এই পেলাম, যা চেয়েছেন তা পেয়েছেন? জি জি। এই নাম্বারটা যদি রেজিস্ট্রেশন করতো যে আমি এখানে আজকে ফুল ট্যাঙ্কি করেছি, সব জায়গায় যদি আপডেটটা চলে যেত, তাহলে কিন্তু সুযোগ ছিল না যে আমি যদি ধরা যাক আমি এই ট্যাঙ্কির যে তেলটা নিয়েছি এখন বাসায় গিয়ে রেখে আমি আবার এখানে এসে দাঁড়াতে পারতাম না। অন্যান্য পেট্রোল পাম্পগুলিতে হয়তো তৈলের শর্টেজ কিংবা তারা বন্ধ রেখেছেন এবং মানুষ বিশ্বাস করেন যে ট্রাস্ট ফিলিং স্টেশনে আসলে ওনারা তেলটা ঠিকমতো নিতে পারবেন এবং এখানে লাইন দিলে তেলটা পাবেন, যার জন্য এই লাইনটা দীর্ঘ মনে হচ্ছে। আমি এর আগেও বলেছি যে আমাদের জাহাঙ্গীর গেটটা আমরা সাধারণত আমাদের ক্রস হয় না কখনো, বাট এখন কিন্তু মহাখালী পর্যন্ত চলে যাচ্ছে। সবাইকে ধৈর্য ধরে বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার কথা বলেন পাম্প ব্যবসায়ীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবুধাবিতে বিশেষ বার্তাটি আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে তুলে দেন প্রধানমন্ত্রীর বৈদেশিক নীতি বিষয়ে উপদেষ্টা হুমায়ুন কবির। সে সময় আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও দৃঢ় অবস্থানের জন্য আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সোহাইল বিন মোহাম্মদ আল মাজরুই ও আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন, তবে সকল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সমৃদ্ধ এবং টেকসই স্বদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে তার অন্যতম প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এবং তার গড়া সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, যার আওতায় দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধ বাস্তুতন্ত্র বিনির্মাণে চলছে বহুমাত্রিক কর্মযজ্ঞ। মোশাহিদ রানীর রিপোর্ট। 23 বছরের নিপীড়ন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে অপামর জনতা ও বীর মুক্তিযোদ্ধাদের সশস্ত্র সবুজে সাজিয়ে বাংলাদেশ নিয়ে বিশেষ আয়োজনের প্রথম অংশ দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। উন্নত দেশে থেকেও দেশের ফল ফসল আর মাটির টান ভুলে যাননি এক দম্পতি। যুক্তরাষ্ট্রের মাটিতেও তারা গড়ে তুলেছেন সবুজে ঘেরা ফসলি আঙিনা, যেখানে চাষ হচ্ছে দেশীয় সবজি আর রকমারি ফসল। এমনই এক আঙিনা কৃষি উদ্যোগের কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। 2007 সালে রাজশাহী থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন আব্দুল মজিদ এবং লায়লা মজিদ দম্পতি। বর্তমানে বসবাস করছেন আমেরিকার লং আইল্যান্ডে। তবে দেশের ফল ফসলের প্রতি ভালোবাসা থেকে তারা শুরু থেকেই বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন এক সবুজ ফসলি আঙিনা। 3 ধরনের চাল কুমড়া আছে, একটা লম্বা চাল কুমড়া, একটা গোল চাল কুমড়া এবং ভিতরে আছে আমাদের সাদা চাল কুমড়া এটা। আর এগুলো হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে লাউ। উঠায় খাওয়ার মজাতে যে আনন্দ, জি, লাগানোর পরে মনে হয় যে এই যে খাচ্ছি এইটাতে তুলছি নিজের বাগান থেকে, তোলার পরে ফ্রেশ ফ্রেশ জিনিস খাবো,
এটা একটা আনন্দ। রকমারি দেশি ফসলের মাঝেও ব্যতিক্রম দেশীয় তরমুজের চাষ। প্রবাসের মাটিতেও বাংলাদেশের এই ফসল ফলিয়ে পাচ্ছেন ভিন্ন রকম স্বাদ আর অনুভূতি। টিভিতে আমি চ্যানেলের একটা প্রোগ্রামে দেখেছিলাম, সম্ভবত লন্ডনের প্রোগ্রামটা ছিল, তারা ছাদে তরমুজ গাছ করেছে। সেখান থেকে আমি উৎসাহিত হয়ে আমার মনে হয় আমি প্রথম লং আইল্যান্ডে আমি তরমুজ গত বছর লাগিয়েছিলাম পরীক্ষামূলক। এবছর আমি লাগিয়েছি, আমার অনেকগুলো তরমুজ হয়েছে। এখানে তরমুজ, এখানে তরমুজ, ওখানে। শুধু ওই একটা পরিচর্যায় যে পর্যাপ্ত মাটি দিতে হবে। এই আয়োজনের বড় প্রাপ্তি হলো কৃষিতে নতুন প্রজন্মের সম্পৃক্ততা। বিদেশে বেড়ে উঠেও তারা ছুঁয়ে দেখছে দেশের ফল ফসল, চিনছে নিজের কৃষি সংস্কৃতি। আমার বাবা মাদেরকে হেল্প করি সব কিছুতে। কখনো আমি গাছ লাগাই, কখনো আম্মু যদি পানি দিতে হেল্প লাগে ওইটা করি। আমি এগুলো লাইক করি। শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক মনে দাগ কাটছে রায়হান রাফি নির্মিত প্রেসার কুকার সিনেমার চরিত্র রেশমা তন্ময় জুটি। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি এখনও দর্শক প্রিয়তায় এগিয়ে রয়েছে। সুলতানা হিমুর রিপোর্ট। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই। নারীকেন্দ্রিক গল্পের সিনেমা প্রেসার কুকার, যেখানে ফুটে উঠেছে চারজন নারীর জীবন সংগ্রামের চিত্র। আর এর মধ্য থেকেই দর্শকদের মনে গভীর ছাপ ফেলছে সিনেমার রেশমা পাখি চরিত্রটি। স্পার গার্ল হিসেবে যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি, দর্শক থেকে শুরু করে গুণী অভিনয় শিল্পীরা সবখানেই প্রশংসা যেমন কুড়াচ্ছে প্রেসার কুকার, ঠিক তেমনি তুষিকেও আপন করে নিচ্ছে দর্শক। যারা ম্যাসাজ করেন তাদের তো দেখা যায় যে প্রতিদিন 10, 12টা, 15টা ক্লায়েন্টও থাকে। সো ওই রেগুলার ম্যাসাজ করতে করতে ওদের বডিতে অ্যাবজর্ব হওয়ার বিষয় ছিল। ওই জায়গাটাতে রিচ করতে চাচ্ছিলাম। তো আমি ঢাকায় ট্রেনিং নিয়েছি। আমাদের ক্যারেক্টারের রেফারেন্সে যারা ছিল, মানে একদম রিয়েল ম্যাসাজ গার্ল, তাদের সাথে আমি মেলামেশা করা, টাইম স্পেন্ড করা, তাদের কাছ থেকে শেখা, ওইটা এক ধরনের চেষ্টা ছিল। অলসো আমি মাঝখানে থাইল্যান্ড একবার গিয়েছিলাম, সেখানেও কিছুটা অল্প যতখানি আমার সোর্স থেকে ট্রেনিং নেওয়া যায় সেটা করেছি। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনায় সিনেমায় রেশমাকে ঘিরে তন্ময় চরিত্রটিও হয়ে উঠেছে দর্শকপ্রিয়। নেটিজেনদের কাছে তন্ময়ের এই চরিত্রে প্রেমকে নতুনভাবে আবিষ্কার করেছে দর্শক। আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমাদের সবসময় আমরা দেখি যে মেল ক্যারেক্টাররা আসলে ডমিনেট করছে, ঢিসুম মারামারি করছে। তো কিন্তু এখানে যেটা খুব সাইলেন্ট একটা ক্যারেক্টার তন্ময়, যেখানে ও কথা কম বলে, ওর এক্সপ্রেশনেই সব কিছু থাকে। রেশমা যখন ওকে তিরস্কার করে, রেশমা যখন ওকে নিয়ে খারাপ কথা বলে, রেশমা যখন ওকে কাছে পেতে চায় আবার বলে দূরে সরিয়ে দেয়, তখন যে ওর সাইলেন্ট এক্সপ্রেশনগুলো ছিল তন্ময়ের, তো ওই ক্যারেক্টারটা আমার কাছে মনে হয় এই কারণে অডিয়েন্স আরও বেশি পছন্দ হয়েছে। কারণ ওরা মানে গতানুগতিক যেই সিনেমাগুলো আমাদের অনেক বছর ধরে হচ্ছে, তারা আসলে ওই যে অ্যাকশন ফিগার, হ্যাঁ এক্স্যাক্টলি অ্যাকশন ফিগারগুলো দেখে অভ্যস্ত, পছন্দ করে অডিয়েন্স অ্যাকশন ফিগার। কিন্তু তারপরে অডিয়েন্স এই প্রেমিক পুরুষ বা এই প্রেমিক চরিত্রটা, নারী হোক পুরুষ হোক, প্রেমিক চরিত্রটা পছন্দ করে অডিয়েন্স। দর্শক সিনেমার সঙ্গে একাত্ম হতে পারছে, সেটিকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন সিনেমার কলাকুশলীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা, কৃষি সংবাদ। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় সুনামগঞ্জে বাড়ছে ভুট্টা চাষ। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও সঠিক সেচ সার পেলে বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। প্রকৃতি সংবাদ। প্রভাবশালীদের ছত্রছায়ায় কুমিল্লায় গোমতী নদীতে প্রতিনিয়ত চলছে অবৈধ মাটি লুট। এতে তীব্র ভাঙন দেখা দেওয়ায় হুমকিতে শহর রক্ষা বাঁধ। আতঙ্কে দিন কাটছেন নদী তীরবর্তী বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রকাশ্যে কোটি টাকার মাটি লুট হলেও নীরব ভূমিকায় প্রশাসন। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফতুল্লা ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি সরবরাহ না করার অভিযোগ। 16 ঘন্টায় উদ্ধার হয়নি হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের সব বগি। 53 বছরেরও বেশি সময় পর আবারও চাঁদের পথে নাসার মিশন। চতুর্থ ধাপে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্য।
ইরানের লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে উল্লেখ করে সামনে 2-3 সপ্তাহ কঠোর হামলায় ট্রাম্পের ঘোষণা, আরও 6 মাস যুদ্ধ চালাতে তেহরানের প্রস্তুতি। এবং প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে সমৃদ্ধ স্বদেশ নির্মাণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগ, আর্থসামাজিক উন্নয়নে বহুমাত্রিক কর্মযজ্ঞ। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।